আচ্ছা অ্যাজিওট্রপ হয়েছে, দেখো অ্যাজিওট্রপ নাম্বার 1 দেখো এটা হচ্ছে বাইনারি সলিউশন, দেখো বাইনারি সলিউশন হয়েছে। নাম্বার 2 হচ্ছে দেখো ফিক্সড কম্পোজিশন, ওকে। নাম্বার 3 লেখো বয়েল এট কনস্ট্যান্ট টেম্পারেচার, বয়েল এট কনস্ট্যান্ট টেম্পারেচার। আর নাম্বার 4 লেখো মোল ফ্র্যাকশন অফ A ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ Y। A এটা হচ্ছে লিকুইড ফেজ আর এটা হচ্ছে ভ্যাপার ফেজ। আমি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি, বুঝতে পারবে। আর নাম্বার 5 লেখো ফ্র্যাকশনাল, খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, fractional distillation is not possible, fractional distillation is not possible। এটা হচ্ছে অ্যাজিওট্রপস, আগে লিখে নাও তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে। দেখা হচ্ছে সবার মনে শোনো, অ্যাজিওট্রপস হচ্ছে মানে বাইনারি সলিউশন রয়েছে, মানে দুটো জিনিসকে আমরা মিক্স করব, হয়েছে। ফিক্সড কম্পোজিশন মানে প্রত্যেকের মধ্যে ফিক্সড কম্পোজিশন মানে আমার বলে দেওয়া থাকবে যে এত পার্সেন্ট ইথানল বা এত পার্সেন্ট জল, সেটাকে মিক্সার করব। বাইনারি মানে দুটো বুঝতে পেরেছো। আর ফিক্সড কম্পোজিশন মানে পার্সেন্টেজ বলা থাকে, মানে হয়তো 68% ইথানল, 1% বা বাদ বাকিটা হচ্ছে জল, বা এতটা পার্সেন্ট জল এতটা পার্সেন্ট ইথানল। আর কি হচ্ছে বয়েল এট কনস্ট্যান্ট টেম্পারেচার, ওগুলো একটা কনস্ট্যান্ট মানে এমনভাবে মিক্সারগুলো হয়েছে এক একটা, সেই মিক্সারগুলোর মধ্যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বয়েল করবে। আর কি মোল ফ্র্যাকশন অফ লিকুইড ফেজ ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ ভ্যাপার ফেজ, এটা তো আমরা বারবার শিখিয়েছিলাম। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল, জিনিসটা কি তোমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আগে জানো, হচ্ছে হয়তো দুটো মিক্সার রয়েছে, দুটো জিনিসকে নিয়ে একসঙ্গে মিক্সার হয়েছে, দেখবে হয়তো ওয়াটার আর ইথানল দেওয়া আছে, ওয়াটার আর ইথানল একসঙ্গে কিন্তু তোমার বয়েল করবে না, তারপর একসঙ্গে হিট দিচ্ছ, হয়তো ওয়াটার 100 ডিগ্রিতে বয়েল হচ্ছে, ইথানল হয়তো 101 ডিগ্রিতে বয়েল হচ্ছে, আমি ধরলাম তরকারি রাখতে। তাহলে তুমি যখন হিট দিচ্ছ প্রথমে কী হবে, জল বাষ্পীভূত হয়ে বাইরে চলে যাবে, তখন কে পড়ে থাকবে, ইথানল পড়ে থাকবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে একটাকে ডিস্টিল করবো আর একটা ফিক্স থাকবে, সেটা কিন্তু অ্যাজিওট্রপে হবে না। কী বলে বোঝাতে পারলাম? তাহলে অ্যাজিওট্রপের ক্রাইটেরিয়া কী হতে হবে, বাইনারি মিক্সার হতে হবে, ফিক্সড কম্পোজিশন হতে হবে, ওই মিক্সারটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে বয়েল হবে, আলাদা আলাদা বয়েল হবে, তাহলে তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়ে যাবে। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইজ নট পসিবল, হয়েছে। এবার এই অ্যাজিওট্রপস হচ্ছে টু টাইপস, অ্যাজিওট্রপস হচ্ছে টু টাইপস। একটা দেখো মিনিমাম বয়েলিং পয়েন্ট, মিনিমাম বয়েলিং পয়েন্ট, আর লেখো
ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, এটা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট আর হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। দেখো মিনিমাম বয়েলিং পয়েন্ট আর হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। আর গ্রাফটা পরীক্ষা আসবে না, দেখো ডাইরেক্ট পরীক্ষাটা কম আসবে। আচ্ছা মিনিমাম বয়েলিং পয়েন্ট আর হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। আচ্ছা মিনিমাম বয়েলিং পয়েন্ট কাদের ক্ষেত্রে দেখা যাবে? যাদের পজিটিভ ডেভিয়েশন আছে ব্যাস। আর যাদের এটা মনে রাখবে, এই গ্রাফ কি বলেছিল, গ্রাফ এই উত্তরটা বলেছিল, গ্রাফ জানা দরকার। তবে মিনিমাম বয়েলিং পয়েন্ট কাদের ক্ষেত্রে? না যাদের ক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন। আর ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশন যে ভালো করে স্টাডি করবে তার উল্টোটা হয়ে যাবে। যেখানে পজিটিভ সেখানে মিনিমাম বিপি, আর যেখানে নেগেটিভ সেখানে হচ্ছে ম্যাক্সিমাম বিপি। এবার এইটাকে আমরা কি করে এক্সাম্পল আকারে এক্সপ্লেন দেখো না, এর এক্সাম্পল লেখো, এর এক্সাম্পল মিনিমাম বয়েলিং পয়েন্টের অনেক এক্সাম্পল রয়েছে। 95% ইথানল প্লাস ওয়াটার, 95% ইথানল প্লাস ওয়াটার, 95% ইথানল প্লাস হচ্ছে ওয়াটার। হয়েছে? আচ্ছা অমৃতা, ইথানল আর ওয়াটার পজিটিভ ডেভিয়েশন না নেগেটিভ ডেভিয়েশন শো করবে? আচ্ছা পজিটিভ ডেভিয়েশন তোমাদের জানা আছে না, আফটার মিক্সিং ওদের অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে, আর কমে গেলে কি হবে না ভেপার প্রেসারে চলে বেড়ে যাবে, এটাই ছিল পজিটিভ ডেভিয়েশন। তাহলে ইথানল আর হচ্ছে ওয়াটার, এবং অর্গানিক জিনিস আর হচ্ছে ওয়াটার পোলার জিনিস, এটা কি মিক্স করবে, ম্যাচ করবে? ম্যাচ করবে না। তাহলে কি আফটার মিক্সিং দেখো ইথানল নিজে থেকেই হাইড্রোজেন বন্ড করতে পারবে, ওয়াটারও নিজে থেকে হাইড্রোজেন বন্ড করতে পারবে। যেই আমি দুটোকে মিক্সিং করেছি হাইড্রোজেন বন্ড কী হবে? লস করবে। তাহলে হাইড্রোজেন বন্ড যখন লস করবে তাহলে সে কী হবে? তাহলে অ্যাট্রাকশন ফোর্স কমে যাওয়া মানে কী হবে? সে ভ্যাপারে চলে যাবে, তার জন্য কী হবে? পজিটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশন মানেই হচ্ছে তোমার হচ্ছে কি মিনিমাম বয়েলিং পয়েন্ট। তাই কেউ যদি পজিটিভ ডেভিয়েশনটাকে মনে রাখতে পারে তাহলে অ্যাজিড্রোপটা কোন টাইপের অ্যাজিড্রোপ সেটা বলতে পারবে, হবে কি হবে। এবার আমি একটা কথা বলেছিলাম ফিক্সড কম্পোজিশন, এই যে মেনশন করা থাকবে, অ্যাজিড্রোপস মানে হচ্ছে মেনশন করা থাকবে কত পার্সেন্ট কি রয়েছে, 95% ইথানল আর 5% হচ্ছে ওয়াটার। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার তো? আচ্ছা আর এটা হচ্ছে 68% HNO3 প্লাস ওয়াটার, 68% HNO3 প্লাস ওয়াটার, 68% HNO3 প্লাস ওয়াটার হচ্ছে। আচ্ছা তোমরা সবাই জানবে HNO3 আর ওয়াটার, আমি বলেছিলাম স্ট্রং অ্যাসিড প্লাস ওয়াটার HCl হতে পারে, H2SO4 হতে পারে, HNO3 সবসময় নেগেটিভ ডেভিয়েশন। আর নেগেটিভ ডেভিয়েশন মানে কী হবে? ম্যাক্সিমাম বয়েলিং। দেখো এই যে কম্পোজিশন মিক্স করা আছে হলো অ্যাজিড্রোপ কমপ্লিট। হয়েছে? এবার তোমরা সবাই বার করো হচ্ছে কলোয়েডাল স্টেট। কলোয়েডাল স্টেট তো ম্যাক্সিমাম সব বইতে মার্ক করিয়েছি। সবাই বই যদি আনো তাহলে আমি দেখতে পাবে কলোয়েডাল স্টেটে টপিকটার নাম হচ্ছে, আমার তো ইয়ে বই পুরোনো বই সবার 458। হ্যাঁ বলছি টপিকটার নাম হচ্ছে প্রোটেক্টিভ কলয়েড অ্যান্ড গোল্ড নাম্বার।
কলোয়েডাল স্টেটে হবে প্রোটেক্টিভ কলোয়েড and gold number. নিউ বই যাদের আছে তার কত পেজ? 69 আর ওল্ড বইয়ের ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 458 বুঝছে 69 আর হচ্ছে 458। আচ্ছা পেজ সবাই প্রোটেক্টিভ কলোয়েড জাস্ট বইতে মার্ক করলে হবে, যদি যাদের বই আছে দেখে নাও প্রোটেক্টিভ কলোয়েডের। আচ্ছা আমাদের কোয়াগুলেশন শিখিয়ে দিয়েছিলাম, কোয়াগুলেশন কোনটা? হার্ডি সুলেজ রুল অনুযায়ী, তাই না? আর কোনো একটা কলোয়েডকে তোমাকে আগে জানতে হবে ওটা পজিটিভ না নেগেটিভ, তাহলে তার অপোজিট ইলেকট্রোলাইট কী হবে? কোয়াগুলেশন করবে, ঠিক না ভুল? তাই তো করবে। এবং অপোজিট কলোয়েড যখন কোয়াগুলেশন করবে হায়ার দ্য চার্জ, হায়ার দ্য কোয়াগুলেশন পাওয়ার কী ছিল? হার্ডি সুলেজ রুলে, ঠিক না ভুল? মনে আছে না? সব চলে গেছে বন্যাতে, মনে আছে তো? আচ্ছা এটা ছিল হার্ডি সুলেজ রুল, সুলেজ হার্ডি রুল। আর কি ছিল? পেপটাইজেশন কাকে বলেছিলাম? প্রিপারেশন অফ কলোয়েডস, তাই না? প্রেসিপিটেশন থেকে কমন ইলেকট্রোলাইট ইউজ করে আমরা কী করবো? কলোয়েড তৈরি করবো, যেটা ছিল পেপটাইজেশন হলো। আর কোয়াগুলেশনটা ছিল তার উল্টো। এই যে কোয়াগুলেশন হচ্ছে ওটাকে কীভাবে প্রোটেক্ট করা যেতে পারে, কি মেশালে ওটাকে কোয়াগুলেশনটাকে আমি আটকে দেবো, সেটা হচ্ছে প্রোটেক্টিভ কলোয়েড। এই যে ডেফিনেশন দেখো, the prevention of coagulation of a lyophobic salt by addition of the some lyophilic colloid is known as protection of the colloid, and lyophilic colloid is known as protective colloid. পেয়েছো সবাই? পেয়েছো ডেফিনেশনটা? প্রোটেক্টিভ কলোয়েডে আন্ডারলাইন করো হয়েছে। যেটা মেন জানতে হবে গোল্ড নাম্বার। এই প্রোটেক্টিভ কলোয়েডকে কোন প্যারামিটার দিয়ে আমরা ডিনোট করব? সেটা হচ্ছে গোল্ড নাম্বার, বাংলায় বলা হয় স্বর্ণ সংখ্যা। তিনি যে সায়েন্টিস্ট দিয়েছেন উনি একটা ডেটা দিয়েছেন, সেই ডেটা অনুযায়ী উনি এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টকে ডিপেন্ড করে তিনি একটি ভ্যালু প্রদান করেছেন। কী করেছেন? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ কলোয়েড ইন মিলিগ্রাম, এই মিলিগ্রামের নিচে আন্ডারলাইন, মিলিগ্রাম উনি মিলিগ্রাম হিসেবেই এনেছেন, ঠিক আছে? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ কলোয়েড ইন মিলিগ্রাম that must be added to 10 ml of standard gold salt, 10 ml of standard gold salt, so as to just prevent the coagulation of salt. কি হবে? That is to prevent the color change from red to blue. একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ড নাম্বারের সাহায্যে আমরা কি করব না, এই যে প্রিভেন্ট দ্য কালার চেঞ্জ ফ্রম রেড টু ব্লু, লাল থেকে নীলে, by addition of 1 ml of 10% NaCl solution is called gold number of the protective colloid. এটা একটু কঠিন একটা ব্যাপার হিসেবে না, আমি ভালো করে বলছি। আচ্ছা প্রোটেক্টিভ কলোয়েড মানে কি বললাম? কিছুটা বাইরে থেকে মেশাচ্ছি, যেটা মেশাচ্ছি সেটা কি করবে না, কোনো একটা কলোয়েডের কোয়াগুলেশনকে আটকাবে, সিম্পল থিং। সেটা কি মেশাচ্ছি? এর ডান দিকে দেওয়া আছে 1 ml of 10% NaCl। ভ্যালুটা কি? যেটা মিশাচ্ছি হচ্ছে 1 ml of 10% NaCl। কোথায় মিশাচ্ছি তার আগে দেখো, এই যে ইন দ্য মিলিগ্রাম দ্যাট জাস্ট বি অ্যাডেড টু 10 ml of স্ট্যান্ডার্ড গোল্ড সল্ট। তাহলে 10 ml গোল্ড সলে তার কোয়াগুলেশনকে আটকানোর জন্য আমরা কি মেশাচ্ছি? NaCl মেশাচ্ছি। সেটা কি করে বুঝবো কোয়াগুলেশনটা প্রিভেন্ট হচ্ছে না রেড থেকে ব্লু? এই অবজারভেশন থেকে আমরা বুঝতে পারবো যে এটাকে প্রোটেকশন করা গেছে। সবার ক্লিয়ার হয়েছে? এবার আসি নিচে, এ ফিউ প্রোটেক্টিভ কলোয়েড অ্যান্ড দেয়ার গোল্ড নাম্বার। এর মধ্যে পরীক্ষায় আসে হচ্ছে জিলেটিন আসে আর হিমোগ্লোবিন, জিলেটিন হিমোগ্লোবিন হয়তো পরীক্ষায় আসলে কোনটা প্রোটেক্টিভ কলোয়েডের এক্সাম্পল। আর সুরেশ হাডি রুল আমি অলরেডি বলে দিয়েছি। এবার 460 পেজে চলে আসো, অ্যাপ্লিকেশন অফ দ্য কলোয়েডিয়াল কেমিস্ট্রি। কি হচ্ছে? অ্যাপ্লিকেশন অফ কলোয়েডিয়াল কেমিস্ট্রি পেয়েছো? মানে অ্যাপ্লিকেশন কলোয়েডিয়াল কেমিস্ট্রি কোথায় অ্যাপ্লাই করা হবে? প্রথম হচ্ছে পিউরিফিকেশন অফ ওয়াটার, মেডিসিন, ফরমেশন অফ ডেল্টা, ক্লটিং অফ ব্লাড, আর আর্টিফিশিয়াল রেন, ব্লু কালার অফ স্কাই। এগুলো শুধু মাত্র, আবার বলছি, মেডিসিন, পিউরিফিকেশন অফ ওয়াটার, ফরমেশন অফ ডেল্টা,
ক্লটিং অফ ব্লাড, তারপরে চলে আসো আর্টিফিশিয়াল রেন, ব্লু কালার অফ স্কাই। দেখো ওই তো অপশানগুলো, না না পুরো এক্সপ্লেনেশন করতে হবে, শুধু নামগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর্টিফিশিয়াল রেন আমি বলে দিচ্ছি কীভাবে। এর মধ্যে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে যে ফরমেশন অফ ডেল্টা, ওই যে নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয় কেন, আমরা ক্লাসে পড়েছি না জিওগ্রাফিতে। হ্যাঁ, কেন বদ্বীপ তৈরি হয়, এটা হচ্ছে কলোয়েডিয়াল স্টেটের জন্যই তৈরি হয়। আচ্ছা, নদীর জল কি আছে, লবণ আছে কি না, আছে না, NaCl আছে। আর যখন নদীর মোহনার দিকে কী হয়, নদীটা কী হবে, গতিটা কমে যায়, গতিটা কমে যাওয়ার জলটা দেখবে ঘোলাটে ঘোলাটে হয়ে যায়, তাই না, কাদার অংশ বেশি থাকে। তা যখন নদীর মোহনার কাছে নদীর জল আর সমুদ্রের জলের টাচ হচ্ছে, ঠিক আছে, তাহলে NaCl সলিউশন ওই নদীর যে কলোয়েডিয়াল সলিউশন মানে ঘোলাটে অংশগুলোকে কী করছে, এই থিতিয়ে দিচ্ছে NaCl হয়েছে। তাহলে NaCl কী হলো, থিতিয়ে দেবে, থিতিয়ে দেওয়ার ফলে কী হলো, কাদা কাদা অংশগুলো কী হলো, নিচের দিকে পড়ে গেল। আর যেই নিচের দিকে পড়লো সেটা বয়ের মতো দেখতে হয় বলে ডেল্টা হলো। যেমন ব্লাড ক্লটিং, এই যে আমাদের রক্ত মানে কোথাও কেটে গেলে সেটাকে আমরা কী করি, ফটকেরি দিয়ে দিই, পটাশ অ্যালার্ম দিয়ে দিই। ব্লাড হচ্ছে নেগেটিভ, তার নেগেটিভ কলোয়েডিয়াল কাছে আমি পজিটিভ, দেখ পটাশ অ্যালার্মের ফর্মুলা দেখো Al3+। এই যে ক্লটিং অফ ব্লাড ইজ দ্য কলোয়েডিয়াল সলিউশন অফ দ্য নেগেটিভ চার্জ পার্টিকেল। তার নেগেটিভ চার্জ পার্টিকেলকে কোয়াগুলেট করবে কে, পজিটিভ চার্জ পার্টিকেল। ওই জন্য উই ইউজ দ্য অ্যালার্ম টু স্টপ ব্লিডিং ইন দ্য মাইনর উন্ডস। The positive ions of the Al3+ and K+ present in alarm coagulate the negatively charged colloidal particle. বোঝাতে পারলাম কি পারলাম না, সবার ক্লিয়ার হয়েছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সম্প্রতি ক্লিয়ার হয়নি এরকমই। হ্যাঁ, আছে তো, হ্যাঁ, এটা হচ্ছে ক্লটিং। আমি এই গোল্ড নাম্বারটা পড়াচ্ছিলাম না, কিন্তু গোল্ড নাম্বারটা পড়ে রাখবে কোয়াগুলেশনের আন্ডারে, কারণ যদি পরীক্ষায় এক্সট্রা দিয়ে দিতে পারে, ঠিক আছে। বেশ, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে গোল্ড নাম্বার। ওকে, ডান, শেষ। আচ্ছা, এরপরে চলে আসো অর্গানিক। আচ্ছা, অর্গানিকে একটু লিখতে হবে, হ্যাঁ, জাস্ট একটা দুটো জিনিস লিখতে হবে। অর্গানিক বইতে মাথা ঘুরিয়ে পড়ে যাবে তোমরা, সেখান থেকে তো তুলে আনতে হবে। অর্গানিকের বইতে তোমার কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। না, ছোট করতে সবসময় ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, লেখো, তা বিশেষ কিছু নয়, দুটো রিয়াকশন, দুটোর মধ্যে রিয়াকশন। আরে হয়ে যাবে, বন্ধু বলে দিচ্ছে হয়ে যাবে, না হলেও বাদ দিয়ে দেবে, দেখা হয়ে তো যাবে নাকি। ওকে, আচ্ছা দেখো, এটা আদার্সভাবে লিখে নাও, কারণ যেহেতু আদার্স জায়গাটা আছে। ব্ল্যাঙ্ক রিডাকশন, ব্ল্যাঙ্ক রিডাকশন, এটা বাংলা হচ্ছে বুবো ব্ল্যাঙ্ক রিডাকশন, BOUVEAUL, বৌভাট করবে না বাবা, বুবো ব্ল্যাঙ্ক রিডাকশন। অনেকে উচ্চারণ করে বউ ফেলছে, BOU বউ ব্ল্যাঙ্ক রিডাকশন, না, ওর উচ্চারণটা বুবো ব্ল্যাঙ্ক রিডাকশন।
প্রিপারেশন ফ্রম এস্টার, এটা মেইনলি কি অ্যালকোহল প্রিপারেশন ফ্রম এস্টার। এস্টার থেকে অ্যালকোহল প্রিপারেশন কে বলা হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন, দেখো এস্টারের ফর্মুলা RCOR ডট। বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন এর জন্য আমাদের একটাই রিয়েজেন্ট হচ্ছে, মানে মেইনলি এই রিয়েজেন্টটা প্রচুর আছে, সোডিয়াম ইথানল। কখনো কখনো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকে LiAlH4, কিন্তু আমরা নেব হচ্ছে সোডিয়াম ইথানল। এটা একটা রিডাকশন, বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো রিডিউসিং এজেন্ট জানো সবাই, কিন্তু এটা একটা রিডাকশন সোডিয়াম ইথানল, স্পেশাল রিডাকশন সোডিয়াম ইথানল যদি থাকে তাহলে বলবে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। হয়েছে বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। দেখেছো বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন। মন দিয়ে শোনো, এদিকে এদিকে বোর্ডের দিকে। এর মধ্যে এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ, RCO গ্রুপের নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ। হয়েছে মন দিয়ে শুনবে, অ্যাসাইল গ্রুপ থেকে সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি। আচ্ছা 1 ডিগ্রি অ্যালকোহল, বাদ বাকি পড়ে থাকলো কি OR। এখান থেকে 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি অ্যালকোহল। সেটা ডিপেন্ড করে আর প্রাইমের উপর। আরটা যদি 1 থাকে তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অর 3 ডিগ্রি। আবার বলছি অ্যাসাইল গ্রুপ হচ্ছে RCO, সবাই জানো আমরা ফিডিল ক্রাফট পড়ানোর সময় কি বলে, ফিডিল ক্রাফট অ্যাসাইলেশন মানে RCO গ্রুপ। যদি অ্যাসাইল গ্রুপ থাকে তার নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর অ্যালকোহল এই R প্রাইম অফ O, এটা হবে অ্যালকোহল 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি। আর এটা অলওয়েজ হচ্ছে 1 ডিগ্রি। ওকে, আরে সমর্পিত এখনো খাতাটাই খুঁজে পেলো না, তারপর পেন খুঁজে পাচ্ছে, অথচ লেখা হয়ে গেল। একটুও লেখেছে অনেক কথা। কি করে এদিকে আচ্ছা, তাহলে দেখো এটা হবে কি, সিওটা কি হবে CH2OH, যেহেতু প্রাইমারি অ্যালকোহল, প্লাস R ডট OH, এটা হচ্ছে যে কোনো অ্যালকোহল। এটা অ্যাসাইল গ্রুপ CH3CH2OH প্লাস CH3OH। কথা না কেন কথা বলছো, দেখো বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন হয়েছে আশা করি। হ্যাঁ ওই ক্লাস নিচ্ছে, হ্যাঁ আমি ক্লাস শেষ করে ফোন করছি। হ্যাঁ তোমার শেষ হয়ে গেছে ক্লাস? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, নেক্সট the coupling reaction. কাপলিং রিঅ্যাকশন অলরেডি আমি নাইট্রোজেন কম্পাউন্ডে পড়াবো, এখানে একটু একটা লাইন বলে দিচ্ছি, কারা কোশ্চেন করবে আমি জানি না। ওই অ্যালকোহল ফেনলের আন্ডারে দেখো কাপলিং রিঅ্যাকশন, কাপলিং রিঅ্যাকশন কাপল হবে, দুটো জিনিস একসঙ্গে আসবে। এটা নাইট্রোজেন কম্পাউন্ডে ভালো করে বুঝতে পারবে, মাতালরা তো কোশ্চেন করবে না, বাস্তব কথা তাই।
ফেনলের সঙ্গে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, জোনিয়াম, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ফেনল। হয়েছে? ডায়াজোনিয়াম ক্লোরাইড আর ফেনল এদিকে দাও সবাই, আমি কিভাবে করছি দেখ। এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড আর এটা কি রয়েছে ফেনল। ফেনলটা আর থাকবে না, তখন ONA হয়ে যাবে, যেহেতু N হয়ে যাচ্ছে, ঠিক আছে, ONA ফেনক্সাইড আয়ন। আর এখানে কি রয়েছে হাইড্রোজেন, এই HCl-টাকে বাদ দিলে হলো, HCl বাদ দিয়ে দিলে তাহলে HCl বেরিয়ে গেল, আর এখানে কি আছে প্লাস H কি আসবে N ডাবল বন্ড N, এরকম একটা ব্যাপারটা জুড়ে গেল না, হচ্ছে N ডাবল বন্ড ONA। এইটাকে বলা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। দুটো আলাদা আলাদা কোনো একটা অর্গানিক কম্পাউন্ড, একটা ফেনল আর ডায়াজোনিয়াম কম্পাউন্ড একসঙ্গে অ্যাড হয়ে এই কম্পাউন্ডটা তৈরি করে। করলাম HCl বার করলাম, আর প্লাস তো প্লাস থাকবে না, ওটা কি হলো নিউট্রাল হয়ে গেল, এটা কি হলো N ডাবল বন্ড হয়ে গেল NONA, এটা কাপলিং রিঅ্যাকশন। দুটো রিঅ্যাকশন আপনি বোঝা গেল, বুঝবো? আচ্ছা, ফেনলের যে নাইট্রেশন আমরা শিখেছিলাম না, দেখো নাইট্রেশন অফ ফেনল, নাইট্রেশন অফ ফেনল, এরকম নাইট্রেশন আমি ধরিয়ে দিয়েছি OH প্লাস HNO3 ডাইলুট, তাহলে কি হবে OHNO2 অর্থ একবার আসবে আর OHNO2 প্যারা একবার আসবে। আগে এটা লিখে নাও, এটা তোমাদের কাছে নোট, আমি ক্লাসে পড়িয়েছি এটা। এটা এই যে অর্থ আর প্যারানাইট্রোফেনল তৈরি হচ্ছে, এটা আমি বয়লিং পয়েন্ট অ্যাসিডিটি সব বলে দিয়েছিলাম না ক্লাস 11 ক্লাস 12 বলে দিচ্ছি, পরীক্ষাতে আসবে। এখানে ইলটা মানে এর যে প্রোডাক্টটা আছে না খুব কম, ওই জন্য অন্য পদ্ধতিতে করা হয়, ওই পদ্ধতিটা দিয়ে দেবে। এরকম OH এখানে NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কি হবে OH আর হচ্ছে NO, প্রথমে আসবে এটা হচ্ছে, এর নাম হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল, প্যারা নাইট্রোসোফেনল হলো। এরপরে ডাইলুট HNO3 দিলে, ডাইলুট HNO3 দিলে এবার আসবে হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল। এই পদ্ধতির মধ্যে এই কোশ্চেনটা দিয়ে এখানে এনোডার এই প্রোডাক্টটা চাইবে, এটা তো তোমরা জানো এই প্রোডাক্টটা চাইবে,
তো যদি NaNO2 দিলে 0 থেকে 5 দিলে কি হবে NO চলে আসবে। হয়েছে কেন বাবা মোবাইল হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা লাস্ট রিঅ্যাকশন দেখো কি রিঅ্যাকশন করবো ও আচ্ছা এই যে রিঅ্যাকশনটা এখন লিখবো এটা লেস ইম্পর্টেন্ট ঠিক আছে না হলেও হবে রেডের আর ম্যাগনেসের রিঅ্যাকশন ঠিক আছে ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন আমি যখন করাই না এই রিঅ্যাকশনটা NOH প্লাস ওয়াটার আর হচ্ছে HCl OH CH2OH প্লাস OH লেডের আর ম্যাগনেসের রিঅ্যাকশন আচ্ছা তোমাদের ক্লাসে কখনো উর্জভিত্তিক ভিত্তিক রিঅ্যাকশন আলোচনা করেছিলাম সোজা একদম সোজা উলমান রিঅ্যাকশন কোনোদিন আলোচনা করেছিলাম তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি ছোট করে সিম্পল ওকে ওকে দেখা হয়েছে সবার এই দেখা হয়েছে রিমোট দিচ্ছি এদিকে নাম্বার 1 এটা হ্যালোলকেন হ্যালোডিন হ্যাঁ উর্জ রিঅ্যাকশন বলো তো উর্জ রিঅ্যাকশন কে জানো না বলো সবাই জানো উর্জ রিঅ্যাকশন কি ছিল ক্লাস 11 এ পড়েছিলাম না কোনটা অ্যালিফ্যাটিক হ্যালোঅ্যালকেন কে সোডিয়াম ড্রাই ইথারের প্রেজেন্সি এদিকে দেখো CH3Cl plus 2Na plus ClCH3 আচ্ছা এটাকে পুরো মেকানিজম মানলে হবে না 2 মলিকিউল CH3Cl আর সোডিয়াম ড্রাই ইথার এটাই তো এদিকে কি বলেছিলাম CH3Cl plus 2Na ClCH3 তাহলে কি হবে এইটা বেরিয়ে যাবে তাহলে কি আসবে CH3 plus 2NaCl ঠিক না বল এটা উর্জ রিঅ্যাকশন সবাই জানো আগে লিখবে না দাঁড়াও উর্জ ক্রিটিক আগে ক্রিটিক করি ক্রিটিক রিঅ্যাকশন সেম করব যখন হ্যালো অ্যালিনে করব মানে আমি আর বড় করে লিখছি না দেখো আমি যদি এরকম করি 2Na প্লাস অমৃতা দেখো সেম থিং অ্যালিফ্যাটিকে করেছিলাম সেম থিং অ্যারোমেটিকে করব ওকে তাহলে কি হবে বাইফিনাল সিস্টেম হলো যখন করব অ্যারোমেটিক সিস্টেমে তখন তার নাম হচ্ছে ক্রিটিক রিঅ্যাকশন
আর ওটা অ্যালিফ্যাটিকে করবো তখন উর্জ রিয়াকশন। আর উর্জ ফিটিক তাহলে একটা অ্যারোমেটিক একটা অ্যালিফ্যাটিক, তাহলে নাম্বার 3 কি হবে উর্জ ফিটিক রিয়াকশন। উর্জ আর ফিটিক রিয়াকশন, প্রথম উর্জ আছে তাহলে CH3Cl দিয়ে দাও, 2Na দিয়ে দাও, ফিটিক করে দাও, Cl দিয়ে দাও, তাহলে কি হবে 2NaCl, বেঞ্জিনের মাথায় কি চলে আসবে CH3 প্লাস 2NaCl, বোঝাতে পারলাম? তাহলে উর্জ ফিটিকটা কি হবে, একটা অ্যালিফ্যাটিক, দেখো একটা অ্যালিফ্যাটিক এটা অ্যারোমেটিক, দুটোকে মিলে দিলে উর্জ ফিটিক, শুধু অ্যারোমেটিক হলে ফিটিক, শুধু অ্যালিফ্যাটিক হলে উর্জ। নাম্বার 4 উলমান রিয়াকশন, ULLAMANN উলমান রিয়াকশন। উলমান রিয়াকশন হচ্ছে ফিটিক রিয়াকশনে যখন কপারের প্রেজেন্স হবে, শুধু কপারের প্রেজেন্স। দেখো ফিটিক রিয়াকশন মানে কপার 2 হয়েছে 2 অফ I প্লাস 2 অফ Cu আর হিট দিয়ে দাও, প্লাস 2 অফ Cu এদিকে সবাই। তাহলে উলমান রিয়াকশনটা কি হলো, ফিটিক রিয়াকশনই করলাম, ফিটিক রিয়াকশন সোডিয়াম, উর্জ রিয়াকশন সোডিয়াম, উর্জ ফিটিক সোডিয়াম। ফিটিক রিয়াকশনটা যদি কপারের প্রেজেন্সে হয়ে যায় সেই রিয়াকশনের নাম হবে উলমান রিয়াকশন।